আমরা পরমাণু কথা 1 এবং 2 এই দুটি পর্বে পরমাণুর যে ইতিহাস সে সম্বন্ধে জেনেছি এবং 1932 খ্রিস্টাব্দ পর্যন্ত নিউট্রন আবিষ্কার পর্যন্ত আমরা প্রায় বিস্তারিতভাবে জানতে পেরেছি। ইলেকট্রনের আবিষ্কার, প্রোটনের আবিষ্কার, ক্যাথোড রশ্মি, অ্যানোড রশ্মি, তাদের ধর্ম, পরীক্ষা সম্বন্ধে জানতে পেরেছি। আসলে বিজ্ঞানের যে আবিষ্কারগুলো সেগুলি এত পরম্পরাযুক্ত যে সেগুলোকে কালপঞ্জি হিসাবে সেইভাবে এক এক করে দেখানো বেশ কঠিন। তবু আমি চেষ্টা করছি। আজ আমি এখানে পরমাণুর যে গঠন, অর্থাৎ পরমাণুতে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন কিভাবে পরপর রয়েছে সে সম্বন্ধে, তার ক্রমবিকাশ সম্বন্ধে আমি আলোচনা শুরু করব। 1803 খ্রিস্টাব্দে জন ডাল্টন তিনি পরমাণু সম্বন্ধে কি বলেছিলেন? যে অবিভাজ্য, নিরেট, গোলাকার, মামুলি বস্তু। একই মৌলের পরমাণুগুলি একই রকম ধর্ম, ভরে অভিন্নতা, কিন্তু ভিন্ন মৌলের পরমাণুগুলির ধর্ম এবং ভর আলাদা। তিনি কতগুলি কাঠের বল দিয়ে পরমাণুকে ব্যাখ্যা করতেন, মডেল হিসেবে দেখাতেন। এখানে সেই ছবি আবার দেখিয়েছি যেগুলি ম্যানচেস্টার মিউজিয়ামে রয়েছে। অর্থাৎ পরমাণুর গঠন সম্বন্ধে তিনি সেভাবে বিশেষ কিছু বলেননি। 1900 খ্রিস্টাব্দে জোসেফ জন থমসন, যিনি ক্যাথোড রশ্মি নলে ইলেকট্রনের আবিষ্কার করেছিলেন, তিনি বললেন যে পরমাণু আসলে একটা ধনাত্মক আধান বিশিষ্ট গোলক, যা সারা গাত্রে ধনাত্মক আধান, এবং সেই ধনাত্মক আধানের মধ্যে পরমাণুর ভিতরে ইলেকট্রনগুলো ভিতরে ছড়িয়ে আছে। অনেকটা কেকের মাঝখানে যেমন বাদাম বা কিশমিশ সাজানো থাকে, তাই একে পাম এবং পুডিং মডেল বলা হলো। তিনি ভেবেছিলেন যে পরমাণুর মধ্যে যত সংখ্যক প্রোটন তত সংখ্যক ইলেকট্রন থাকবে, অর্থাৎ পরমাণু নিস্তড়িত থাকলেই এ গঠন বলা হবে, তাই তিনি এরকম বলেছিলেন। 1904 খ্রিস্টাব্দে হাতারো নাগোয়াকা, ইনি কিন্তু পরমাণুর গঠন সম্বন্ধে অনেকটাই রাদারফোর্ডের মডেলের সঙ্গে মিলযুক্ত প্রায় বলেছিলেন। তিনি যে নাম দিয়েছিলেন শনির বলয়, যেভাবে শনি গ্রহের চারপাশে থাকে স্যাটুর্নিয়ান মডেল, সেই শনির যে বলয়, শনি গ্রহ ভারী যে বস্তু তিনি মনে করেছিলেন সেটা ধনাত্মক আধান বিশিষ্ট নিউক্লিয়াস, এবং তার চারপাশে যে বলয় সেখানে ইলেকট্রনগুলি রয়েছে, এটা তিনি ভেবেছিলেন। রাদারফোর্ড বললেন, যদি জে থমসনের পাম পুডিং মডেল ঠিক হয় তাহলে আলফা কণা পরমাণুর মধ্যে দিয়ে পাঠালে সেগুলি সিধা চলে যাবে তার ভিতর দিয়ে ভেদ করে। তাই তিনি স্বর্ণপত্রে আলফা কণা যে বিচ্ছুরণ পরীক্ষা করেছিলেন 1909 থেকে 1913 খ্রিস্টাব্দে, গাইগার মাসডেন এই পরীক্ষা করেছিলেন এবং রাদারফোর্ড ছিলেন তার গাইড। এ কথা আগের পর্বে আলোচনা করেছি। সেই পরীক্ষা করবার জন্য এখানে একটি হলুদ বর্ণের একটি চিত্র দেখিয়েছি, সেটি একটি সোনার পাত, অত্যন্ত পাতলা একটা সোনার পাত নিয়েছিলেন এবং সেই সোনার পাতে তিনি আলফা কণা দিয়ে আঘাত করেছিলেন। সোনার পাতটাকে পিটিয়ে খুব পাতলা করা হয়েছিল যাতে পরমাণুকে একটার পিঠের উপর একটা পরমাণু না থেকে একক পরমাণু হিসাবে সেই প্লেটে পাওয়া যায়, এরকমভাবে তিনি চিন্তা করেছিলেন। আগেই আলোচনা করেছি আলফা কণা কি। দুটি ইলেকট্রন বর্জিত হিলিয়াম পরমাণু, অর্থাৎ হিলিয়াম আয়ন, যার ভর 4 এবং ধনাত্মক আধান 2, অর্থাৎ যথেষ্ট আধান সমন্বিত ভারী কণা। তিনি সেই আলফা কণা দিয়ে সোনার পাতকে আঘাত করেছিলেন। গাইগার এবং মাসডেন এই পরীক্ষা করেছিলেন। কিভাবে পরীক্ষাটি হয়েছিল দেখা যাক। আলফা কণা ছোড়া হলো, এইভাবে ছুটে চলে গেল। অর্থাৎ তিনি দেখলেন যে অধিকাংশ আলফা কণাই ভেদ করে যাচ্ছে, তবে খুব অল্প সংখ্যক আলফা কণা সেগুলি সোনার পাতে খুব অল্পক্ষণে বিচ্যুত হচ্ছে। অর্থাৎ থমসন যে বলেছিলেন ধনাত্মক আধান বিশিষ্ট গোলক যদি তাই হয়
তাহলে অনেক বেশি কোণে অনেক বেশি সংখ্যক আলফা কণা বিচ্যুত হওয়ার, যে পথে গিয়েছিল সে পথ থেকে বিক্ষিপ্ত হওয়ার কথা ছিল। কিন্তু দেখা গেল 20,000-এর মধ্যে একটি আলফা কণা যে পথে গেছে সে পথে ফিরে এলো। এ থেকে রাদারফোর্ড কনক্লুশন করলেন, বললেন যে পরমাণুর অধিকাংশ স্থানই ফাঁকা এবং খুব অল্প অঞ্চলে, অল্প আয়তনে যেখানে ধনাত্মক আধান রয়েছে এবং সেই অঞ্চলেই পরমাণুর প্রায় সমস্ত ভর রয়েছে। এবং এই অল্প আয়তনের যে অঞ্চল তার নাম দিলেন তিনি নিউক্লিয়াস, এবং এই নিউক্লিয়াসের চারপাশে ফাঁকা অঞ্চলে ইলেকট্রনগুলি রয়েছে কতগুলি পথে, সেই পথগুলির তিনি নাম দিলেন অরবিট। এখানে অনেকটা এই রকম, মাঝখানে যে ধনাত্মক সেটা নিউক্লিয়াস এবং তার পাশে যে পথগুলি সেগুলি হচ্ছে অরবিট, এটা তিনি বললেন। ইলেকট্রোম্যাগনেটিক থিওরি অনুযায়ী, তড়িৎ চুম্বকীয় তত্ত্ব অনুযায়ী, কোনো আধান বিশিষ্ট কণার বিপরীতে অপর কোনো আধান বিশিষ্ট কণা যদি চলমান অবস্থায় থাকে, গতিশীল অবস্থায় থাকে, এখানে ইলেকট্রন এবং পরমাণুর মাঝখানে প্রোটন ধনাত্মক আধান বিশিষ্ট, পরস্পর বিপরীত আধান বিশিষ্ট গতিশীল যদি থাকে, তাহলে সেই কণা ধনাত্মক আধান বিশিষ্টর বিপরীতে যে কণা অর্থাৎ এখানে ইলেকট্রন, সে ক্রমশ তার শক্তি হারাতে শুরু করবে এবং শক্তি হারাতে শুরু করলে সে যে পথে যাচ্ছে সেই পথ থেকে সে বিচ্যুত হয়ে আরেকটি নিউক্লিয়াসের দিকে এগিয়ে যাবে, অর্থাৎ তার রেডিয়াস ক্রমশ ছোট হতে থাকবে। এবং এইভাবে যদি চলতে থাকে তাহলে কি হবে রেজাল্ট? ইলেকট্রনের স্পিড কমবে, সেই অরবিটের ব্যাসার্ধ কমবে এবং 10⁻⁻8 সেকেন্ড খুব অল্প সময়ের মধ্যেই সে নিউক্লিয়াসের মধ্যে পতিত হবে এবং পরমাণুর অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে। দেখা যাক এখানে একটি অ্যানিমেশনের সাহায্যে যেটা দেখানোর চেষ্টা করছি। এটি একটি সাধারণ পরমাণুর ছবি, যেখানে মাঝখানে ধনাত্মক সবুজ প্লাস চিহ্ন দিয়ে দেখিয়েছি এবং বাইরে সাদা বৃত্তীয় পথে একটি ইলেকট্রন রয়েছে ই দিয়ে দেখিয়েছি। যদি রাদারফোর্ডের তত্ত্ব সত্যি হয় তাহলে এইভাবে ক্রমশ ইলেকট্রনটি নিউক্লিয়াসের মধ্যে পতিত হওয়ার কথা এবং শক্তি অ্যানিহিলেট করে বেরিয়ে যাওয়ার কথা, অর্থাৎ পরমাণু তথা মৌলের অস্তিত্বই থাকে না। অর্থাৎ রাদারফোর্ডের মডেল মৌলের বা পরমাণুর স্থায়িত্ব সম্বন্ধে কোনো ব্যাখ্যা দিতে পারে না। এছাড়াও যদি রাদারফোর্ডের মডেল সত্যি হয় তাহলে শক্তির যে নিরন্তর বিকিরণ তার জন্য যে বর্ণালী পাবো সেটা এরকম নিরবচ্ছিন্ন রেখা বর্ণালী পাওয়ার কথা, কিন্তু হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে যে বর্ণালী পাওয়া গেল সেটা কিন্তু এইভাবে ডিসক্রিট লাইন স্পেকট্রা, যে আমাদের দর্শনেন্দ্রিয় অনুভূতি জানিয়ে চারটি প্রধান যে রেখা সে দেখতে পাওয়া গেল। অর্থাৎ রাদারফোর্ড যিনি বলেছিলেন যে অরবিটে ইলেকট্রনগুলি ঘুরে বেড়াচ্ছে, সেই ইলেকট্রনগুলি কত সংখ্যায় আছে, কিভাবে রয়েছে, তা তিনি ব্যাখ্যা করতে পারলেন না, স্থায়িত্ব ব্যাখ্যা করতে পারলেন না। অর্থাৎ নিউক্লিয়ার মডেল সে পরমাণুর সুস্থিতি ব্যাখ্যা করতে পারে না। আমরা দেখেছি যে কোনো বস্তুকে, বিশেষ করে ধাতুকে যদি উত্তপ্ত করা যায়, সে যত উত্তপ্ত করা যায় তাতে আলো বিকীর্ণ হয় এবং এই যে কিভাবে আলো বিভিন্ন বিকীর্ণ হয় এখানে সেটা দেখিয়েছি। ম্যাক্স প্ল্যাঙ্ক এটাকে লক্ষ্য করেছিলেন 1900 খ্রিস্টাব্দে। তিনি বলেছিলেন যে কোনো উত্তপ্ত গ্লোয়িং বস্তু থেকে যখন এভাবে আলো ঠিকরে বেরোয় সেই শক্তি কিন্তু একটানা বেরোয় না, সে নির্দিষ্ট পরিমাণে বেরোয়, কোয়ান্টাইজড অ্যামাউন্ট। এই কোয়ান্টাম মেকানিক্সের যেন জন্ম হলো এবং তিনি এই শক্তিকে বলেছিলেন কোয়ান্টা বা প্যাকেটস। 1905 খ্রিস্টাব্দে অ্যালবার্ট আইনস্টাইন তিনিও এটা লক্ষ্য করলেন, প্ল্যাঙ্কের এই তত্ত্বকে গ্রহণ করলেন। তিনি বললেন হ্যাঁ, এইভাবেই শক্তি প্যাকেট, এনার্জি প্যাকেটস হয়ে বেরোয়। তিনি এর নাম দিলেন ফোটনস এবং শুধুমাত্র কণা নয়, তিনি এর সাথে তরঙ্গধর্মিতার কথাও বললেন। অর্থাৎ শক্তি তড়িৎচুম্বকীয় তরঙ্গের বিকিরণ তরঙ্গ এবং কণাধর্মিতা উভয়ই বর্তমান। এটা 1905 খ্রিস্টাব্দে অ্যালবার্ট আইনস্টাইন বললেন। তিনি হাইড্রোজেন পরমাণুর স্পেকট্রা দেখে খুব অবাক হয়েছিলেন এবং একে তিনি ব্যাখ্যাও করলেন।
স্পেকট্রাল লাইনগুলোকে প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে। তিনি বললেন যে পরমাণুর মধ্যে যে ইলেকট্রন রয়েছে সে যেমন তেমনভাবে নেই, তার শক্তি নির্দিষ্ট, কোয়ান্টাইজড। 1913 খ্রিস্টাব্দে তিনি পরমাণুর গঠন সম্বন্ধে যথার্থ একটি ব্যাখ্যা দিলেন, একটা বর্ণনা দিলেন। সেখানে তিনি কি বললেন, যে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারপাশে কতগুলি নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে ঘুরছে, যার নাম দিলেন তিনি অরবিট, এবং সেই কক্ষপথেই ঘুরবে যে কক্ষপথে ঘুরবার জন্য ওই ইলেকট্রনগুলোর যে কৌণিক ভরবেগ তার মান h/2 পায়ের সমানুপাত, অর্থাৎ mvr nh/2 পাই। এই n কোয়ান্টাম সংখ্যার জন্ম হলো। এখানে এনকে বলে মুখ্য কোয়ান্টাম সংখ্যা বা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। এন এর মান ভগ্নাংশ হতে পারে না, 0.3 বা 2.3 বা 1.5 নয়, পূর্ণ সংখ্যা 1 2 3 4। আমরা যখন সিঁড়ি দিয়ে উঠে যাই, প্রথম সিঁড়ি, দ্বিতীয় সিঁড়ি, ধাপে ধাপে এভাবে উঠি, কিন্তু আমরা যখন লিফটে যাই তখন কিন্তু একটানা যাই। ওই লিফটের মতন একটানাভাবে যাবে নয় শক্তি। এবং এই যে শক্তির যে স্তরগুলো, সেখানে ধাপে ধাপে শক্তি নির্দিষ্ট পরিমাণে রয়েছে। তাই তিনি একে বলেন কোয়ান্টাইজড এনার্জি স্টেট বা স্টেশনারি এনার্জি স্টেট। কেবলমাত্র ওই পথে বিচরণকালে ইলেকট্রনগুলি শক্তির গ্রহণ বা বর্জন করেই সে এক স্তর থেকে আরেক স্তরে যেতে পারে। এখানে একটি অ্যানিমেশানে সেখানে লাল বর্ণের যেটি সেটি নিউক্লিয়াস এবং তার চারপাশে দুটি কক্ষপথ দেখিয়েছি, একটি N1 এবং একটি N2। এখন ইলেকট্রনটি N2 পথে বিচরণ করছে, সে শক্তি ত্যাগ করলো, করে N1 শক্তিপথে চলে এলো এবং N1 শক্তিপথে সে শক্তি গ্রহণ করলো, করে N2 পথে গেল। এইভাবে এই যে শক্তির গ্রহণ বা বর্জন সেটাও কিন্তু কোয়ান্টাইজড হবে। সে তত্ত্ব ডেল্টা E ইজ ইকুয়াল টু এইচ নিউ, যেখানে এইচ হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক এবং নিউ হচ্ছে যে বিকিরিত শক্তি তার কম্পাঙ্ক। অ্যাপ্লিকেশন অফ বোর অ্যাটমিক থিওরি, অর্থাৎ অ্যাটমিক থিওরিকে কাজে লাগিয়ে আমরা কি করতে পারি। আমরা কোনো একটা ইলেকট্রন, সেটা নিউক্লিয়াস থেকে কত দূরে, হাউ ফার ফ্রম দ্য নিউক্লিয়াস, উই ক্যান ডিটারমিন দ্যাট or can calculate. That is, we can find out the radius of the orbit at which an electron is orbiting. But this system is for হাইড্রোজেন লাইক ওয়ান ইলেকট্রন সিস্টেম, মানে হাইড্রোজেনের মতন একটি ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়নের জন্যই এটি কার্যকরী হবে। এখানে দেখিয়েছি কতগুলি উদাহরণ। তাহলে আমরা ব্যাসার্ধ বার করব। এখানে একটি পরমাণুর সরল ছবি দিয়েছি। নিউক্লিয়াসের চারপাশে একটি ইলেকট্রন, সে অরবিট করছে, আর এই দূরত্বে সে রয়েছে, অর্থাৎ অরবিটের ব্যাসার্ধ আর এবং ভি, এই ট্যানজেনশিয়াল গতিবেগ নিয়ে সে গতিশীল। এখানে ধরি এই সিস্টেমের অ্যাটমিক নাম্বার জেড, অর্থাৎ এর প্রোটন সংখ্যা নিউক্লিয়াসে হচ্ছে জেড। তাহলে নিউক্লিয়াসের আধান কত? জেড ইন্টু ই, যেহেতু একটা প্রোটনের আধান ই। তাহলে এখন নিউক্লিয়াস এবং রোটেটিং ইলেকট্রন, অরবিটিং ইলেকট্রন, the attractive force, that is Coulombic force of attraction, electrostatic force of attraction is K into Z into E square by R square, where K is the constant of variation. This is called as Coulomb constant. 1 by 4 pi epsilon 0, where epsilon 0 is equal to permittivity of the free space or air. Again, the centrifugal force of that electron is mv square by r, where m is the mass of the electron, v is the velocity of the orbiting electron, and r is the radius of that orbit in which that electron is orbiting. As the electron orbiting in the stationary energy state, that is, it is stable, so Coulombic force of attraction and centrifugal force of attraction are balancing each other. That is, Coulombic force of attraction is equal to centrifugal force. So we can write, আমরা লিখতে পারি mv square by r is equal to k z square by r square. আমি ইংরেজিতে কথা বলছি মাঝে মাঝে এই কারণেই
যে তোমাদের যে হায়ার স্টাডি সেখানে ইংরেজি খুব লাগবে। কাজেই যারা বাংলা মিডিয়ামে পড়ছো তাদের ভয় পাওয়ার কিছু নেই, আমি বাংলাও বলছি, কিন্তু ইংরেজিগুলো চর্চা করতে হবে। এবং এখানে যারা ইংলিশ মিডিয়াম আছো তাদের জন্য আমি ইংরেজিতেই লিখেছি, মাঝে মাঝে ইংরেজিতে কথা বলার চেষ্টা করছি। এগেইন বাই দ্য ফার্স্ট পস্টুলেট অফ বোর, বোর কি বলেছিলেন, যে ইলেকট্রন ক্যান রোটেট ইন দোজ সার্কুলার অরবিটস ইন হুইচ দ্য অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ দ্যাট ইলেকট্রন is directly proportional with h by 2 pi, that is mbr is equal to n into h by 2 pi, where h is the Planck's constant and n is the principal quantum number. Here m is the mass, v is the velocity and r is the radius of the orbit. So we get here v square from here very easily. That is the equation number 2. And from 1 and 2, if we put the value of this v square in 1, then simply we will get, you do it in your exercise book, খাতায় করো তোমরা সাথে সাথে পেন নিয়ে, তাহলে কে জেড স্কোয়ার বাই আর স্কোয়ার। তাহলে এখান থেকে খুব সহজেই আমরা পাবো যে অরবিটের ব্যাসার্ধ আর ইজ ইকুয়াল টু এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার কে এম স্কোয়ার ইন্টু এন স্কোয়ার বাই জেড। এটা 3 নম্বর ইকুয়েশন। এখন প্লাঙ্কস ধ্রুবকের মান 6.626 ইন্টু 10⁻³ জুল সেকেন্ড, পাই 3.14 তোমরা জানো, ইলেকট্রনের মাস 9.1 ইন্টু 10⁻³ কিলোগ্রাম, ইলেকট্রনের আধান 1.6 ইন্টু 10⁻19 কুলম্ব, এবং কুলম্ব কনস্ট্যান্টের মান 9 ইন্টু 10⁹ নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার। এই মানগুলো যদি সব বসিয়ে দাও তাহলে এই যে অংশটা এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার কে এম স্কোয়ার এর পরিবর্তে পাবে 0.529 অ্যাংস্ট্রম অথবা 52.9 পিকোমিটার। এবং এই মান থেকে আমরা তাহলে বলতে পারি যে nth অরবিটের যে আর রেডিয়াস সেটা হচ্ছে আর এন 0.529 অ্যাংস্ট্রম এন স্কোয়ার বাই জেড অথবা 52.9 পিকোমিটার এন স্কোয়ার বাই জেড। হাইড্রোজেন অ্যাটমের জন্য জেড ইজ ইকুয়াল টু 1, নাম্বার অফ প্রোটন 1, এবং ফার্স্ট অরবিট অর্থাৎ এন ইজ ইকুয়াল টু 1 হলে এই আর হচ্ছে 52.9 পিকোমিটার। কেবলমাত্র পিকোমিটার ধরলাম, একে বলা হয় A0, ইট ইজ কল্ড অ্যাজ A0, দ্যাট ইজ দি রেডিয়াস অফ দ্য ফার্স্ট স্টেশনারি অরবিট। দিস ইজ কল্ড Bohr orbit, ground state level. So we can write here Rn is equal to A0 into n square by z. Now one question for you, what is the value of r, that is radius, for the third orbit of boron 4 positive ion? Now calculate it. I will count 5 and after that I will show you answer. আমি গুনতে শুরু করলাম। Another point, here 1 angstrom is equal to 10⁻⁻8 centimeter and 1 picometer is equal to 10⁻⁻12 meter. Now I start counting 1, 2, 3, 4, 5. Now the answer is 52.9 picometer into 3 square by 5. Now determination of the energy of the orbiting electron in the nth stationary energy state, অর্থাৎ nতম অরবিটে যে ইলেকট্রনটি রোটেট করছে তার শক্তি নির্ণয়। টোটাল এনার্জি অফ দ্যাট ইলেকট্রন at that orbit En is equal to kinetic energy plus potential energy. Kinetic energy is equal to half mv square, where m is the mass of that electron and v is the velocity of that electron. Now potential energy is equal to, here I integrate from infinity to r k z square by r square dr, and after integrating we will get minus k z square by r. Now I will explain well why I am integrating.
Actually, what is the potential energy? The electron is at infinite, অসীম দূরত্বে রয়েছে। আমাকে সেই ইলেকট্রনকে একটা ফাইনাইট ডিস্ট্যান্সে এখানে আরে আমাকে আনতে হচ্ছে, এবং এই আনবার জন্য যে পরিমাণ কাজ করেছে, ওয়ার্ক ডান in order to fetch that electron from infinite position to a finite position R, and that is the potential energy. And so I integrate from infinity to R. Now En, that is total energy, should be kinetic energy plus potential energy, half mv square minus kz square by R. Again we know from equation 1 that mv square by R is equal to kz square by R square. So I can put the values of mv square here. So I will get kz square by 2R. Again R is equal to this we know from equation 3. If I put the value of R here, then I will get En is equal to this, and ultimately you calculate in your exercise book, করো তোমরা ক্যালকুলেশন করো, En is equal to আমরা পাবো তাহলে 2 pi square k square m e to the power 4 by h square into z square by n square. z হচ্ছে যেখানে অ্যাটমিক নাম্বার মানে প্রোটন সংখ্যা, n হচ্ছে অরবিট সংখ্যা যে অরবিটে রয়েছে, আর বাদ বাকি সবগুলো তো শুনেছো একবার, h প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, k কুলম্ব ধ্রুবক ইত্যাদি। এখন এবারে একটু বুঝতে হবে যে কেন এই মানটা নেগেটিভ আসে, এনার্জিটা কেন নেগেটিভ আসে। আসলে ইলেকট্রনটা রয়েছে সেই অসীম দূরত্বে, তাকে নিয়ে আসতে হচ্ছে নিউক্লিয়াসের একটা নির্দিষ্ট দূরত্বে, নিউক্লিয়াস থেকে ফাইনাইট ডিস্ট্যান্সে। তাহলে কি করতে হচ্ছে, তার কিছু পরিমাণ এনার্জি তার থেকে বার করে দিতে হচ্ছে, তাই নেগেটিভ এনার্জি। যদি এবার এখানে n টেন্ডস টু ইনফিনিটি হয়, তাহলে দেখো এখানে E ফর দ্যাট স্টেট, দ্যাট ইজ অ্যাট ইনফাইনাইট স্টেজ, এনার্জি কিন্তু 0 হয়ে যাচ্ছে। তাহলে যত তুমি n এর মান কম করবে, অর্থাৎ যত নিউক্লিয়াসের দিকে যাবে, তত এনার্জিটা কত হবে, মোর অ্যান্ড মোর নেগেটিভ, কিন্তু তার ভ্যালুটা, অ্যাবসোলুট ভ্যালুটা অনেক বাড়ছে। এবং আমরা n যখন 1, তখন আমরা যে নেগেটিভ ভ্যালুটা পাবো সেটা সব থেকে বেশি নেগেটিভ ভ্যালু, এবং এটাই হচ্ছে স্টেবল এনার্জি স্টেট। একে বলে গ্রাউন্ড স্টেট এনার্জি লেভেল বা গ্রাউন্ড এনার্জি স্টেট। এই যাবতীয় সমস্ত মান কে, এইচ এ মানগুলো বসালে আমরা En পাই -2.18 ইন্টু 10 টু দি পাওয়ার -18 জুল পার অ্যাটম বা -1312 কিলোজুল পার মোল বা -13.6 ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম, সঙ্গে জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। এবারে আমরা জানি যে mvr ইজ ইকুয়াল টু n h বাই 2 পাই, এবং আর এর মানও জানি। তাহলে আমরা এই দুটো থেকে nতম অরবিটে যে ইলেকট্রন তার গতিবেগও বার করতে পারবো vn। এখানেও সমস্ত মান বসাবে, বসিয়ে দেখবে যে সেটা বেরোচ্ছে 2.188 ইন্টু 10 টু দি পাওয়ার 8 সেন্টিমিটার ইন্টু জেড বাই এন, যেখানে জেড হচ্ছে প্রোটন সংখ্যা বা অ্যাটমিক নাম্বার এবং এন হচ্ছে অরবিট নাম্বার। এইটা তোমরা নিজেরা করবে, ডু ইট অ্যান্ড ভেরিফাই ইট। যেটা করেছি এটাকে ভেরিফাই করো, এবং অন্যান্য যে 1 ইলেকট্রন সিস্টেম যেগুলো আছে তার জন্য করো। নো মোর টুডে, আই অ্যাম এন্ডিং টুডে। আজকে এখানেই শেষ করছি। শেষ হলো পরমাণু কথা 3। হিয়ার দ্য এন্ড অফ অ্যাটম 3. I will come back within few days with my new video অ্যাটম 4 পরমাণু কথা 4 নিয়ে অল্প কিছু দিনের মধ্যেই তোমাদের কাছে ফিরে আসব। ভালো থেকো, ততদিনের জন্য গুড বাই।